Hello and welcome to the video lecture on formal charges and double bond equivalent. এখানে প্রথম যে কনসেপ্টটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ফর্মাল চার্জ। চার্জ জিনিসটা আমরা জানি কারণ আমরা আয়ন সম্বন্ধে পরিচিত। ক্যাটায়ন এবং অ্যানায়ন রেসপেক্টিভলি পজিটিভলি এবং নেগেটিভলি চার্জড হয়ে থাকে, এবং যে কোনো একটা অ্যাটমের চার্জ কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমাদের কনসেপ্ট আছে। যেমন আমরা যদি একটা কার্বন অ্যাটমের কথা বলি, তাহলে তার চারপাশে যদি ভ্যালেন্স শেলে যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা নিউট্রাল কার্বন অ্যাটম বলতে পারি। 4-এর থেকে বেশি সংখ্যক ইলেকট্রন থাকলে সেটা নেগেটিভ চার্জ হয়, কম সংখ্যক থাকলে পজিটিভ চার্জ হয়। কিন্তু যখন আমরা একটা কোনো মলিকিউল কিংবা পলিঅ্যাটমিক আয়নের মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলোর চার্জ দেখতে যাই, তখন সেই চার্জটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? অ্যাটমের ক্ষেত্রে আমরা যেরকম একটা ফর্মুলা কাজে লাগাতে পারি যে সে যে গ্রুপে থাকে এবং সেই গ্রুপ নাম্বার এবং তার আশেপাশের যে কটা ভ্যালেন্স ইলেকট্রন সে পজেস করে, সেই দুটো সংখ্যার ডিফারেন্স থেকে আমরা তাদের চার্জটা বের করতে পারি। যেমন কার্বন, আমরা যদি ওল্ড কনভেনশন মানি তাহলে কার্বন গ্রুপ 4-এ বিলং করে এবং তার চারপাশে যদি 4টে ভ্যালেন্স ইলেকট্রন থাকে তাহলে তার চার্জ হচ্ছে 0, কারণ গ্রুপ নাম্বার 4, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনও 4, তাহলে ডিফারেন্সটা 0। যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ নাম্বার 4 কিন্তু 5টা ইলেকট্রন আছে, তাহলে -1 চার্জ। আর যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ নাম্বার 4 কিন্তু 3টে ইলেকট্রন আছে, তাহলে তার মাথায় আমরা একটা +1 চার্জ দিতে পারি। কিন্তু সত্যি কথা বলতে সোডিয়াম, পটাশিয়াম এই ধরনের কিছু মেটাল আর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ধরনের কিছু হ্যালোজেন, এই অ্যাটমগুলো ছাড়া অ্যাটমের চার্জ আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে খুব একটা বেশি কাজে লাগে না। কিন্তু মলিকিউলের কোনো একটা পার্টিকুলার অ্যাটম, তার মাথায় কী চার্জ আছে সেটা বের করতে গেলে আমাদের ফর্মাল চার্জের কনসেপ্টের আশ্রয় নিতে হয়। এবং সেটা ক্যালকুলেট করার সময় কিছু অ্যাজাম্পশনস থাকে, যে অ্যাজাম্পশনগুলো পুরোপুরি ঠিক নয়, সায়েন্টিফিক্যালি ঠিক নয়, কিন্তু সেগুলো অ্যাজাম্পশন হিসেবে ইউজফুল। যেমন আমরা যদি বলি যে যদি কোনো একটা মলিকিউলের মধ্যে কোনো একটা অ্যাটমের আমরা চার্জ ক্যালকুলেট করতে চাচ্ছি, সেখানে সেই অ্যাটমের ওপরে কোনো একটা লোন পেয়ার অফ ইলেকট্রন যদি থাকে বা মাল্টিপল লোন পেয়ার্স থাকে, তাহলে ওই লোন পেয়ার অফ ইলেকট্রনের দুটো ইলেকট্রনই ধরে নেওয়া হয় যে সেটা ওই অ্যাটমের ওপরে বিলং করে, ওই অ্যাটমই ওই লোন পেয়ারটাকে গভর্ন করে। আর যখন আমরা কোনো একটা ওই অ্যাটমের সঙ্গে অন্য কোনো অ্যাটমের কোভ্যালেন্ট বন্ড দেখি, সেখানে সেই কোভ্যালেন্ট বন্ডের যে দুটো ইলেকট্রন আছে সেটা আমরা ধরে নিই যে দুটো অ্যাটম যাদের মধ্যে ওই কোভ্যালেন্ট বন্ডটা আছে সেটা ইকুয়ালি শেয়ার করছে। অর্থাৎ আমরা ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটাকে এখানে টোটালি ডিসরিগার্ড করি। যেমন আমরা জানি যে কার্বনের সাথে অক্সিজেনের যখন বন্ড হয় তখন সেটা পোলার কোভ্যালেন্ট বন্ড, এবং সেই বন্ডের ইলেকট্রনগুলো মোস্টলি অক্সিজেনের দিকে ঘেঁষে থাকে। কিন্তু ফর্মাল চার্জ ক্যালকুলেট করার সময় আমরা ধরে নেব যে কার্বন এবং অক্সিজেনের মাঝখানে যদি একটা সিঙ্গেল বন্ড থাকে, তাহলে অক্সিজেন সেখান থেকে একটা ইলেকট্রন শেয়ার করছে এবং কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে। এবং এই কনসেপ্ট দুটোকে বা এই অ্যাজাম্পশন দুটোকে যদি আমরা মাথায় রাখি, তারপর যে কোনো একটা অ্যাটম এক্সের ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে গেলে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো, যেটা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস যেটা নিউট্রাল ফ্রি এক্স অ্যাটমের ওপর থাকা উচিত সেই নাম্বারটা। যেমন কার্বনের ক্ষেত্রে সেটা অবভিয়াসলি 4, নাইট্রোজেনের ক্ষেত্রে 5, অক্সিজেনের ক্ষেত্রে 6 ইত্যাদি। আর ওই মলিকিউলটাতে যে ওই এক্স অ্যাটমটা আছে, এক্স অ্যাটমটা যার ফর্মাল চার্জ আমরা বার করতে চাচ্ছি, সেই মলিকিউলটাতে ওই এক্স অ্যাটমের ওপর কতগুলো ইলেকট্রন আছে, ইনক্লুডিং বন্ডেড ইলেকট্রনস এবং আনপেয়ার্ড ইলেকট্রনস বা লোন পেয়ার অফ ইলেকট্রনস। তাহলে ফর্মুলাটা এইরকম যে FCX, যেখানে ফর্মাল চার্জ অন অ্যাটম X ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস মাইনাস হাফ অফ দ্য নাম্বার অফ বন্ডেড ইলেকট্রনস। তার কারণ যে কটা বন্ড আছে তাতে দুটো করে ইলেকট্রন আছে, কিন্তু যেহেতু আমরা ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট পুরোপুরি অগ্রাহ্য করছি এবং ধরে নিচ্ছি যে কোনো একটা বন্ডের দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন একজন শেয়ার করছে, আরেকটা ইলেকট্রন আরেকজন বন্ডিং পার্টনার শেয়ার করছে, তাহলে এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে নাম্বার অফ বন্ডেড ইলেকট্রনসকে, এবং তার সঙ্গে যোগ করতে হবে নাম্বার অফ নন বন্ডেড ইলেকট্রন। সেটা লোন পেয়ার হতে পারে, আনপেয়ার্ড ইলেকট্রন হতে পারে ইত্যাদি, যাই হোক। তো করে দেখা যাক। যেমন অ্যামোনিয়া, সবথেকে সিম্পল এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া।
তো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস নাইট্রোজেনের ওপরে আমরা জানি যে তার নন বন্ডেড স্টেটে তার ভ্যালেন্স ইলেকট্রন নিউট্রাল স্টেট যদি হতে হয় তাহলে তার 5টা ইলেকট্রন থাকবে। আর এই অ্যামোনিয়া মলিকিউলের মধ্যে নাইট্রোজেনের ওপরে কটা ইলেকট্রন আছে সেটা এবার দেখা যাক। আমরা বলেছি আনপেয়ার্ড ইলেকট্রন বা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলে সেটা ওই অ্যাটমই পাবে, তার মানে এখানে অবভিয়াসলি 2টো ইলেকট্রন নাইট্রোজেনের জন্য, আর 3টে বন্ড আছে, তার মানে টোটাল 6টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের আশেপাশে বন্ডেড ইলেকট্রন, তার থেকে ও অর্ধেক পাবে, অর্থাৎ হাফ দিয়ে গুণ করব, তার মানে 1/2 × 6 + 2। এটাকে কিন্তু হাফ করছি না, আমরা জাস্ট বন্ডেড ইলেকট্রন নাম্বারটাকে হাফ করছি। বা তুমি সিম্পলি নাম্বার অফ বন্ডসটাকেও গুনতে পারো, তাহলে সেক্ষেত্রে আর হাফ করতে হবে না। তার মানে 3টে NH বন্ড আছে, অর্থাৎ টোটাল 6টা ইলেকট্রন, তাকে 2 দিয়ে ভাগ করো তাহলে 3, প্লাস 2টো ইলেকট্রন আছে নাইট্রোজেনের ওপরে ইটসেলফ, তাহলে টোটাল হলো 5। ওর আশেপাশে 5টা ইলেকট্রন নন বন্ডেড নিউট্রাল স্টেটে থাকে, তাহলে ফর্মাল চার্জ অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া সেটা হচ্ছে 5 - 5 = 0, অর্থাৎ এখানে কোনো চার্জ নেই। ঠিক তার পরের মলিকিউলটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন আবার সেই নাইট্রোজেনের জন্য হচ্ছে 5। নাম্বার অফ ইলেকট্রনস যেটা আমরা নাইট্রোজেনের জন্য অ্যাসাইন করতে পারি এই অ্যামোনিয়াম মলিকিউলে, এখানে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই, 4টে বন্ড আছে, তার মানে টোটাল 8টা ইলেকট্রন, তার মানে 1/2 × 8 + 0, কারণ এখানে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রনস নেই। তাহলে এবার দেখো 5 - 4 ফর্মাল চার্জ অফ নাইট্রোজেন ইজ +1। তার মানে অ্যামোনিয়ামে নাইট্রোজেনের মাথায় একটা প্লাস চার্জ আছে, আর অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মাথায় কোনো চার্জ নেই। লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, 3টে হাইড্রোজেন আছে, আর অ্যামোনিয়ামে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই কিন্তু 4টে হাইড্রোজেন আছে, তাহলে তার ফলে আমরা ওর মাথায় একটা প্লাস চার্জ অ্যাসাইন করছি। এবার এই ফর্মাল চার্জের যে কনসেপ্ট সেটা অর্গানিক কেমিস্ট্রিতে ভীষণ ইউজফুল, এবং এখানে আমি একটা টেবিল বানিয়েছি যেখানে তুমি মোটামুটি যে ধরনের ফর্মাল চার্জদের দেখতে পাবে অর্গানিক কেমিস্ট্রিতে তাদের একটা সামারি করা আছে। তার মধ্যে কিছু কিছু রিলেটিভলি কম দেখতে পাওয়া যায়, যেমন এই ধরনের সিস্টেম, কারণ আমরা জানি যে এই কার্বনটা sp হাইব্রিডাইজড, এস ক্যারেক্টার অনেক বেশি, তার ফলে এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি খুব একটা ভালো না, কারণ sp কার্বন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু sp2 অর sp3, তাহলে ওর মাথায় একটা ফর্মাল পজিটিভ চার্জ দেওয়াটা একটু ঝামেলা আছে, অর্থাৎ ওই স্পিসিসটা অত্যন্ত হাই এনার্জি হবে এবং রিলেটিভলি রেয়ার আমরা ওটাকে এনকাউন্টার করব। কিন্তু এই ধরনের স্পিসিসদের আমরা খুব চট করে খুঁজে পাই। কার্বোক্যাটায়ন্স বলতে আমরা মোস্টলি এই ধরনের স্পিসিসদেরই বুঝি। এইটা ভিনাইলিক টাইপ কার্বোক্যাটায়ন, এটাকেও দেখা যায়, কিন্তু এই ধরনের অ্যালকাইন কার্বনের উপরে প্লাস চার্জ এটা রিলেটিভলি কম দেখা যায়। তো তুমি যদি এখানে ক্যালকুলেট করো, তো এখানে ধরে নাও 3টে লিগ্যান্ড আছে, তো তাহলে কার্বনের হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, আর তার পাশে 3টে বন্ড আছে, তার মানে 6টা ইলেকট্রন, তার মানে 1/2 × 6 - 3, আর কোনো 1/2 × 6 দ্যাট ইজ 3, আর 4 - 3, কারণ এখানে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই, তাহলে এটার মাথায় একটা ফর্মাল পজিটিভ চার্জ আসবে। ঠিক প্রত্যেকটা নাইট্রোজেন এবং অক্সিজেন এবং সো কল্ড হ্যালোজেনগুলোর জন্য আমরা এই ধরনের চার্জগুলো দেখি যে এইখানে সমস্ত ফর্মাল চার্জ 1 আসছে, সেগুলো সমস্ত দেখানো আছে। এখানে আসছে ফর্মাল চার্জ 0, যেমন কার্বনের চারপাশে 4টে বন্ড আছে, তাহলে 4 - 1/2 × 8 দ্যাট ইজ 4 - 4 দ্যাট ইজ 0, এবং সেটা পাই বন্ড হতে পারে, সিগমা বন্ড হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। আবার যদি তুমি এরকম একটা স্পিসিস নাও যেখানে কার্বনের আশেপাশে 3টে বন্ড আছে এবং একটা লোন পেয়ার আছে, তাহলে 4 - 1/2 of 6 দ্যাট ইজ 3, মাইনাস একটা লোন পেয়ার, তার মানে 2, তার মানে 4 - 3 - 2 দ্যাট ইজ 4 - 5 দ্যাট ইজ -1, তাহলে এখানে একটা অ্যানায়নিক কার্বন আমরা দেখতে পাচ্ছি। তো এরকম আমরা ক্যালকুলেশন করেছি। প্রশ্ন হলো যে এই ফর্মাল চার্জগুলো ঠিক কতটা রিয়ালিস্টিক এবং এদের আমাদের এরকম কী কাজে লাগে। ফার্স্ট অফ অল, ফর্মাল চার্জটা মোস্টলি একটা ইলেকট্রনের হিসেব রাখতে হেল্প করে। যেমন আমি যদি তোমাকে বলি টেট্রামিথাইল অ্যামোনিয়াম, এখানে নাইট্রোজেন তুমি বুঝতেই পারছো এটা অ্যামোনিয়ার মতোই হবে, 4টে বন্ড আছে, কোনো লোন পেয়ার নেই, তার মানে 5 - 1/2 of 8 দ্যাট ইজ 5 - 4 দ্যাট ইজ +1 চার্জ আছে নাইট্রোজেনের উপরে। টেট্রামিথাইল অ্যামোনিয়ামে নাইট্রোজেনটার মাথায় একটা প্লাস চার্জ আছে, তো ফর্মাল চার্জ আছে, বেশ ভালো কথা। কিন্তু এবার যদি কেউ কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে কম্পিউটেশনাল কেমিস্ট্রির সাহায্য নিয়ে, তাহলে দেখা যাবে যে এই নাইট্রোজেনটা কিন্তু বেসিক্যালি এটা নিউট্রাল ইন টার্মস অফ অ্যাবসলিউট চার্জ, ওটা নিউট্রাল। এবং এই যে 4টে মিথাইল ওর আশেপাশে আছে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে, কারণ এই নাইট্রোজেনটা পারফেক্টলি sp3 হাইব্রিডাইজড, তারাই ওই পজিটিভ চার্জটাকে ইকুয়ালি শেয়ার করছে। অর্থাৎ এর মাথায় যে প্লাস চার্জটা বসিয়েছো, এই প্লাস চার্জটা অ্যাকচুয়ালি 1/4 করে 1/4 পজিটিভ চার্জ প্রত্যেকটা মিথাইল শেয়ার করছে। 25% of this positive charge is shared by these methyls, which makes these carbons actually electron deficient. Compared to what?
কম্পেয়ার টু আ সিচুয়েশান যেখানে আমরা NMe3 এই মলিকিউলটাকে নিচ্ছি। অতএব আমরা যখন বলছি যে এই নাইট্রোজেনটার মাথায় একটা ফর্মাল পজিটিভ চার্জ আছে, তাহলে আমরা এইটা বোঝাতে চাচ্ছি যে আমরা যখন ট্রাইমিথাইল অ্যামিন থেকে টেট্রামিথাইল অ্যামোনিয়ামে যাচ্ছি বাই ইন্ট্রোডিউসিং a methyl group and subsequently getting a positive charge on nitrogen, যেখানে নাইট্রোজেনের উপর আগে কোনো পজিটিভ নেগেটিভ কোনো চার্জ ছিল না, তখন আমরা বলতে চাচ্ছি যে এই নাইট্রোজেনটা যতটা ইলেকট্রন রিচ তার তুলনায় এই নাইট্রোজেনটা কম ইলেকট্রন রিচ, অর্থাৎ এই নাইট্রোজেনের রেসপেক্টে এই নাইট্রোজেনটা relatively more electron deficient. That does not mean that this nitrogen actually has a positive charge. That is why we call this charge formal charge. যেমন তুমি যদি সোডিয়াম প্লাস বা ক্লোরাইড মাইনাস বলো, তো অ্যাকচুয়ালি সোডিয়ামের মাথায় প্লাস চার্জ আছে এবং ক্লোরিনের মাথায় মাইনাস চার্জ আছে, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে, এইটা ভাবলে একটু ভুল হবে। এই চার্জগুলো আছে কার্বনের মাথায়, 4টে কার্বনের মাথায়, 4টে মিথাইলের মাথায়, কিন্তু আমরা যদি ট্রাইমিথাইল অ্যামিন থেকে টেট্রামিথাইল অ্যামোনিয়ামে যাই, তাহলে সেটা এই ফর্মাল চার্জটা আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে ট্রাইমিথাইল অ্যামিনের নাইট্রোজেনটা যতটা ইলেকট্রন রিচ তার তুলনায় টেট্রামিথাইল অ্যামোনিয়ামের নাইট্রোজেন অনেক বেশি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তার মানে অ্যাকচুয়ালি এটা বলা উচিত যে নিউট্রাল নাইট্রোজেন থেকে পজিটিভ নাইট্রোজেনে গেছে, এইটা বলার থেকে বলা উচিত এই জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি ছিল, এইটা অ্যাকচুয়ালি ওয়াজ লাইক নেগেটিভলি চার্জড। ইলেকট্রন ডেন্সিটি হিসেব করলে দেখা যাচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি নেগেটিভলি চার্জড, কিন্তু আমাদের লুইস স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা কোনো চার্জ অ্যাসাইন করতে পারছি না। লুইস স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ অ্যাসাইন করতে চাই, তাহলে নাইট্রোজেনের আশেপাশে 2টো বন্ড এবং 2টো লোন পেয়ার দিতে হবে। দ্যাটস দ্য ফর্মাল চার্জ। তার ফলে এই নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি ইলেকট্রন রিচ, বাট অন গোয়িং ফ্রম ট্রাইমিথাইল অ্যামিন টু টেট্রামিথাইল অ্যামোনিয়াম, দ্য নাইট্রোজেন বিকামস মোর পজিটিভ than it is in the neutral molecule. Therefore এটা পার্শিয়াল নেগেটিভ থেকে এসেনশিয়ালি নিউট্রালে গেল, রাদার দেন বলা উচিত যে নিউট্রাল থেকে পজিটিভে গেল, যেটা ফর্মাল চার্জ সিম্বলিজম দিয়ে বোঝানো হচ্ছে। তো ফর্মাল চার্জ তাহলে আমাদের কী কাজে লাগছে? ফার্স্ট অফ অল আমরা এটুকু বুঝতে পারছি পরিষ্কার যে এই নাইট্রোজেনটা যতটা ইলেকট্রন উইথড্র করতে পারে নিজের ইলেকট্রোনেগেটিভিটির জন্য কার্বন থেকে, কারণ কার্বনের থেকে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তার তুলনায় এই নাইট্রোজেনটা অনেক বেশি ইলেকট্রন উইথড্রয়িং হবে। তার কারণ এইখানে নাইট্রোজেন যতটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট তার তুলনায় এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেড়ে গেছে। এখানে নাইট্রোজেনটার উপরে সিগনিফিক্যান্ট ইলেকট্রন ডেন্সিটি ছিল, কিন্তু সেটা এসেনশিয়ালি নিউট্রাল হয়ে গেছে। অতএব এই নাইট্রোজেন আরও বেশি ইলেকট্রন টানছে। সেই ফর্মাল চার্জটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই নাইট্রোজেনটা অনেক বেশি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেছে কম্পেয়ার টু ট্রাইমিথাইল অ্যামিন। তার ফলে কী হচ্ছে, এখানকার যে কোনো একটা মিথাইল গ্রুপ যতটা ইলেকট্রন পুল এক্সপিরিয়েন্স করে নাইট্রোজেনের রেসপেক্টে, এখানকার মিথাইল গ্রুপগুলো তার থেকে অনেক বেশি ইলেকট্রন পুল এক্সপিরিয়েন্স করে, এবং তার ফলে এই ধরনের মিথাইলের উপরে কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাটা রিলেটিভলি ইজিয়ার, বিকজ যেহেতু NMe3+ এই গ্রুপটা ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এর মাথায় একটা ডেল প্লাস চার্জ আসছে, যেটা আমি তোমাকে বললাম যে 25% অফ দ্য পজিটিভ চার্জ ইজ শেয়ার্ড বাই দিস কার্বন, অ্যান্ড দেয়ারফর দিস বিকামস আ সাইট ফর দি অ্যাটাক ফর নিউক্লিওফাইলস, যারা নাকি ইলেকট্রন ডেফিশিয়েন্ট রিজিয়নকে পছন্দ করে। সো এই কার্বনগুলো ইলেকট্রোফিলিক হয়ে যাচ্ছে। অতএব এই ফর্মাল চার্জটা আমাকে একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ট্রাইমিথাইল অ্যামিনের মিথাইলগুলো যতটা ইলেকট্রোফিলিক তার তুলনায় টেট্রামিথাইল অ্যামোনিয়ামের মিথাইলগুলো আরও অনেক বেশি ইলেকট্রোফিলিক। সো দ্যাট ইজ ওয়ান ইউটিলিটি অফ দি ফর্মাল চার্জ, যে আমার রিঅ্যাক্টিভিটি সম্বন্ধে আমাকে একটা মেন্টালি প্রিপেয়ার করে দিচ্ছে। আর এরপর আমরা যখন রেজোন্যান্স পড়ব তখন আমরা দেখতে পাবো যে রেজোন্যান্সে একটা মলিকিউলের যখন মাল্টিপল পসিবল লুইস স্ট্রাকচার হয়, তখন সেই লুইস স্ট্রাকচারগুলোর মধ্যে কোনোটা অ্যাকচুয়াল স্ট্রাকচারকে বেশি রিপ্রেজেন্ট করে, কোনোটা অ্যাকচুয়াল স্ট্রাকচারকে কম রিপ্রেজেন্ট করে, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচারকে 100% কেউই রিপ্রেজেন্ট করে না। কোনোটা হয়তো 80% রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়াল স্ট্রাকচারকে, কোনোটা হয়তো 20% রিপ্রেজেন্ট করে। এবার কোনটা 80% রিপ্রেজেন্ট করবে, কোনটা 20% রিপ্রেজেন্ট করবে, এগুলোর একটা কোয়ালিটেটিভ এস্টিমেশন করতে গেলে ফর্মাল চার্জ আমাদের কাজে লাগে। সেটা আমরা যখন রেজোন্যান্স পড়ব তখন আমরা জানতে পারবো। সো এই টেবিলটা ভালো করে দেখে রাখবে, কারণ এই স্পিসিসগুলো তোমার বিভিন্ন জায়গায় কাজে লাগবে, এবং অর্গ্যানিক কেমিস্ট্রিতে যেগুলো রিলেটিভলি রেয়ার, আমি তার পাশে রেয়ার কথাটা লিখেছি, কিন্তু এই ফর্মাল চার্জের কনসেপ্ট যদি ভালো করে জানা না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের মেকানিজম ইত্যাদি এই সমস্ত জায়গায় আমরা অসুবিধার মুখে পড়ব। অতএব এই কনসেপ্টটা আমাদের
আত্মস্থ করে রাখা দরকার এবং এটা বোঝাও দরকার যে ফর্মাল চার্জ বলতে আমরা অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড আই উইল বি সিং ইউ in the next one.